মানুষের জীবনের দাম নেই। আমাদের রাস্তাগুলো হচ্ছে চলাচলের প্রায় অযোগ্য। তোমার জাতি যেমন তোমার শাসকও তেমনই হবে। তুমি যদি তোমার ফেসবুকে আজকে যদি পোস্ট দাও তাহলে কালকের মধ্যে তোমাকে মারতে 100 গুন্ডা পাঠিয়ে দেওয়া হবে। এভরিথিং ইজ মানি। ছোট ছোট পার্সন যাদের পাওয়ার নেই তাদেরকে আমরা এভাবে গলা চেপে ধরতেছি, এবং যাদের আসলেই ধরা উচিত তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। প্রতিদিন আমরা ঘর থেকে বের হওয়ার সময় প্রিয়জনকে বলে থাকি সাবধানে থেকো। এটা কোনো সাধারণ বিদায় সম্ভাষণ নয়, এটা এক ধরনের প্রার্থনা, এক ধরনের অনিশ্চয়তা। কারণ আমরা এমন এক সিস্টেমে বাস করি যেখানে বাসা থেকে বের হলে আপনি জীবিত ঘরে ফিরবেন কিনা রাষ্ট্র সেই গ্যারান্টি দিবে না। কখনো নির্মাণাধীন ভবনের রড খসে পড়ে মাথার খুলি চূর্ণ বিচূর্ণ করে দেয়, বিআরটি প্রজেক্টের গার্ডার পিষে মারে আস্ত এক পরিবারকে, অথবা ফার্মগেটের মেট্রো রেলের ট্রাক থেকে 130 কেজি ওজনের বিয়ারিং প্যাড পড়ে পিষ্ট হয়ে যায় আস্ত একটি মানুষ। আর আমাদের সড়ক এগুলো কোনো যাতায়াতের মাধ্যম নয়, এগুলো এক একটি কসাইখানা। আজ আমরা কথা বলবো এই কাঠামোগত হত্যাকাণ্ড নিয়ে। আমি এটাকে দুর্ঘটনা বলছি না, যেখানে মৃত্যুর কারণ জানা আছে, অপরাধী চিহ্নিত আছে, আর সিস্টেম জেনে বুঝে চুপ আছে। সেটা আর কোনোভাবেই দুর্ঘটনা থাকে না, সেটা হয়ে যায় খুন। আমরা যদি পুরো ঘটনার সারমর্ম টানি তাহলে কোনোভাবেই এই সিস্টেম মানুষের পক্ষে নয়। আর এই সিস্টেমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দুর্নীতি টিকে থাকে, সিন্ডিকেট ফুলে ফেঁপে ওঠে, আর প্রতিদিন মানুষ ভাগ্যের উপর নির্ভর করে রাস্তায় নামে। ধরেন আজকে নাহিদ ভাই যখন আমরা এই যে কয়েকদিন আগে ঈদে যে ছুটি হলো, এই ছুটিতে কিন্তু অনেকজন মানুষ মারা গেছে আর কি, ট্যুরে যায়। তো এখানে ধরেন নাহিদ ভাইয়ের একটা স্ট্যান্ড বেশি ছিল যে আসলে এটা গভর্নমেন্টের একটা রেকলেসনেস, গভর্নমেন্ট বা রাষ্ট্রের বলেন যে আমরা ঠিকভাবে হয়তো জিনিসটা নজরদারি করতে পারতেছি না। আর কিন্তু আমার বেসিক্যালি মনে হয় না যে জিনিসটা আসলে পুরোপুরি সরকারের দোষ আছে, আছে অবশ্যই আছে, বাট পুরোপুরি আই ডোন্ট অ্যাগ্রি উইথ দ্যাট। মনে হয় ইট ইজ ব্যালেন্সড। হোয়াট ডু ইউ থিঙ্ক নাহিদ ভাই? আমি যদি বলি এটা একটা শুধুমাত্র সরকারের দোষ তো নাই, এটা টোটালটা সিস্টেমের দোষ। এটা টোটালটা হচ্ছে শুধু সিস্টেমের দোষ না, সবচেয়ে বড় দোষটা যদি আমি দেই কাউকে, সেটা হচ্ছে টোটাল পলিটিক্যাল সিস্টেমটাকে দেব। এটা একটা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছু না। এই টোটাল সিস্টেমগুলো, যতগুলো সিস্টেমকে যদি তুমি দেখো, এগুলো একটা আরেকটার উপরে ব্যালেন্সড হয়ে আছে। যখন তুমি সরকারের দোষ আমি বলছি, কারণ সরকার হচ্ছে আমাদের লায়াবিলিটি নিয়েছে, যখন শপথ পড়েছে তখন আমাদের রাষ্ট্রের মানুষের দায় দায়িত্ব তারা বিভিন্ন মন্ত্রণালয়ে ভাগ করে দায় দায়িত্ব নিয়েছে, এজন্য আমি সরকারের দোষ বলছি। বিরোধী দল যারা থাকে, বিভিন্ন সময় বিরোধী দল, আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে বলছি না, বিরোধী দলকে যখন থাকে তখন তাদের মধ্যে দেখা যায় তারা মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে তাদের তখন কনসার্ন থাকে, তখন তারা মানবতার বুলি আওড়ায়, তখন তাদের কাছে মানবাধিকারটা মুখ্য বিষয় হয়ে থাকে। এবং তাদের কথা শুনলে মনে হয় যে তারা যখন যদি সরকারে চলে যায় রাতারাতি দেশটাকে স্বর্গ বানিয়ে ফেলবে। কিন্তু যত দল, যত মত, যত রকম মানুষই বিভিন্ন জন যখনই এসেছেন, বিভিন্ন জন চেয়ারে যখন বসেছেন, তাদের কাছে দেখা গেছে যে মানুষের জীবনের মূল্য তাদের কাছে সবচেয়ে কম। না এই জন্যে না ভাই, এটা আসলে এই জন্যে কম না, আসলে এই জন্যে আমি বলতেছিলাম যে সবাই যদি মনে করেন যে বলে সংসদে গিয়ে যে এই যে সড়ক দুর্ঘটনা এত প্রবলেম হচ্ছে, তার মানে সবাই জানে এই প্রবলেমটা আছে। বিরোধী দল যদি আসেও তাও তো তার মনে করেন এটা সলিউশন করার কথা, তার মানে কি তারা সলিউশন করতে পারছে না? হোয়াট ইজ দ্য রিজন? মানুষের জীবনের দাম নেই। আমিও মনে করি না মানুষের জীবনের দাম কারোর কাছে আছে। ইট মাইট বি হার্স যে একদম র্যান্ডম মানুষ মরে গেলে আমার আসলে অতটা যায় আসে না, যতক্ষণ না এটা আমার নিজের ভাই বোন রিলেটিভ কেউ হচ্ছে। সত্যি কথা যেটা, হ্যাঁ অ্যাজ এ সরকার তারা হয়তো চাবে ক্যাজুয়ালিটিস অবশ্যই কমাইতে, বাট যদি মনে করেন যে তারা সবাই চাচ্ছে, ধরেন আমার দেশে একজন জনগণ মারা গেল, ঠিক আছে, ধরলাম আজকে বাস যাত্রায় যাচ্ছে, একটা বাস চাপার পরে একজন মারা গেল, এতে কি সরকারের কোনো লাভ আছে? নাই তো। সরকারের তো বরঞ্চ প্রত্যেকবার ক্রিটিসিজমের সম্মুখীন হতে হয়। সরকার কি জানে না যে প্রত্যেকবার যখন ছুটি হবে মানুষজন যাবে, এইভাবে মারা গেলে তাকে ক্রিটিসিজমের হতে হবে, তাদেরকে জবাব দিয়ে তার সামনে দাঁড়াতে হবে? তাইলে মনে করেন হোয়াট ইজ দেয়ার পয়েন্ট ইন অ্যাভয়েডিং দিস? তারা যদি কমাইতে চায় কেন কমাবে না? ওকে, খুব সুন্দর কোয়েশ্চেন করছো তুমি, যে পয়েন্টগুলো তুলে ধরছো, দিস ইজ হোয়াট ইট শুড বি, বাট দিস ইজ নট হোয়াট ইট ইজ রাইট নাও। কারণ কি,
আমরা যখন দেখি বিভিন্ন সরকার আসে, বিভিন্ন সরকার যায়, কিন্তু সরকারের মধ্যে যেই আইন প্রণেতারা থাকেন, যে আমাদের সিস্টেমের দোষ কি, আমরা বলি সিস্টেমের দোষ, আমরা বলি বিভিন্ন রকম জিনিসপত্রের দোষ। দোষটা কি আসলে? দোষটা হচ্ছে আমাদের গাড়িগুলো ফিটনেসবিহীন, আমাদের রাস্তাগুলো হচ্ছে চলাচলের প্রায় অযোগ্য, সেই জায়গাগুলোকে সেফটি অডিটগুলো ঠিক মতন হয় না, আমাদের যে আইনগুলো তৈরি হচ্ছে আইনগুলোর প্রয়োগটা ঠিকঠাক মতন হচ্ছে না, আমাদের বাস চালক, হেল্পার, ট্রাক চালক এদের পর্যাপ্ত জ্ঞান নেই, এরা 24 ঘন্টা 48 ঘন্টা রাত জেগে একসাথে টানা গাড়ি চালাতেই থাকে, মালিক পক্ষের কোনো হুঁশ জ্ঞান নেই। তাহলে এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা আসলে একটা সিন্ডিকেট, এবং সেই সিন্ডিকেটটাকে আমি শুধুমাত্র একটা বিজনেস সিন্ডিকেট বলবো না, এটা একটা আস্ত পলিটিক্যাল সিন্ডিকেট। যে পলিটিক্যাল সিন্ডিকেট থেকে কোনো না কোনোভাবে সুবিধাভোগী সেই আইন প্রণেতারা, অথবা তারাও সেই সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা নিজেরা যখন সক্রিয় সদস্য হয়ে আসলে জিনিসটা হয়ে যায় এরকমই। আমি জাস্ট ছোট্ট একটা দুইটা উদাহরণ দিচ্ছি। যেমন আমরা দেখি 2018 সালে একটি বড়সড় মানুষ যখন একদম হতাশাগ্রস্ত হয়ে চরম সীমায় পৌঁছে গিয়েছে, মানুষ তখনই কিন্তু একটা ক্ষোভের বিস্ফোরণ ঘটে। যে কোনো বিস্ফোরণ, যে কোনো বড় আন্দোলন এই ধরনের ঘটনা থেকেই উৎপত্তি হয়। তো যখন নিরাপদ সড়ক আন্দোলন হলো, তখনকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তখনকার সরকার তারা বলল যে হ্যাঁ, তোমাদের আন্দোলন আমরা ভালোভাবে নিয়েছি বা ভালোভাবে গ্রহণ করেছি, আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এবং সেই অনুযায়ী তারা হচ্ছে কিছু আইন প্রণয়ন করলো, যার মধ্যে অনেক আইনি আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে নিষ্পেষণের, যার অনেক আইনি প্রয়োগ নাই। এবং তার মধ্যেও হচ্ছে আরও কিছু আইন আছে, যেমন যেগুলো আসলেই কিছু কার্যকরী আইন ছিল, তার মধ্যে অনেকগুলো আইন পরিবহন যে মাফিয়া বা সেই সিন্ডিকেট, তাদের প্রেসারে সেই আইনগুলো শিথিল করতে তারা বাধ্য হয়েছে। যেমন 304-এর সড়ক 2018-র যে সড়ক পরিবহন আইন, নিরাপদ সড়ক আইন, সেই সড়ক পরিবহন আইনের 304-এর খ ধারা অনুযায়ী যে যখন আপনি ফিটনেসবিহীন বাস চালাবেন বা আপনার ভুলের কারণে আপনি যখন একটি দুর্ঘটনা ঘটাবেন, সেটি জামিনের অযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু পরে সেটা বাস মালিকদের পরিবহন সিন্ডিকেটের চাপে সেটাকে বলা হলো সেটি জামিনের যোগ্য অপরাধ। অর্থাৎ আপনি একটি ফিটনেসবিহীন গাড়ি নিয়ে আজকে যাবেন বা আপনার ভুলের কারণে হচ্ছে আপনি মানুষকে পিষ্ট করে মারবেন, 2-1 দিন পরে আপনি জামিন নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসবেন। এটা হচ্ছে আমাদের সিস্টেম। সো যেটা বলা হয়েছে যে সরকার তো আসলে এটা নিয়ে আসলে লজ্জায় পড়ে, ক্রিটিসিজমের মুখে পড়ে, তাহলে হচ্ছে সরকার কেনই করবে? আমি বলবো যে আমাদের চেয়ারটা, আমাদের সরকারকে স্পেসিফিক্যালি দোষ দিতে পারতেছি না। কারণ কি? কারণ সমস্যাটা মনে হয় ওই চেয়ারটা আসলে নির্লজ্জ একটা চেয়ার, অথবা নির্লজ্জ বানানোর চেয়ার, যেখানে হচ্ছে মানুষের লজ্জা থাকে না, এবং হচ্ছে বিভিন্ন এই সংশ্লিষ্ট দপ্তরের যে মন্ত্রীরা এই ধরনের যে ঘটনা রিসেন্টলি ঘটতেছে, তারা এইটা যদি কোনো সভ্য দেশে হইতো, তাহলে দেখা যাইতো নতুন করে সব সেফটি অডিট হইতো, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে কেউ পদত্যাগ করতো, কেউ বহিষ্কার করতো, অনেক বহিষ্কৃত হতো, এবং অনেক মন্ত্রী তারা পদত্যাগ করতেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় কি, তারা কিছুই হয় না, তাদেরকে কিছুই করা হয় না, বরঞ্চ তারা হচ্ছে আত্মতৃপ্তির ঢেকুর তুলে তারা হচ্ছে সুন্দর করে একটা কথা বলে দেয়, না এরকম তো কিছু হয়নি, যেন তারা টিনের চশমা পরে আছেন, তারা দেখেও কোনো কিছু দেখছেন না। তো এই তো। না ভাই, আমি আই অ্যাগ্রি উইথ ইউ, বাট আমার একটা প্রবলেম আছে। ধরেন আমি যতদূর দেখতেছি, হ্যাঁ মনে করেন যে সরকার তো অ্যাক্সিডেন্ট ঘটাই দিয়ে আসতেছে না, সরকার অ্যাক্সিডেন্ট হচ্ছে, সরকার এটা কন্ট্রোল করতে পারতেছে না। বাট আপনার কথা অনুযায়ী যদি আমি বলি, তাহলে অ্যাকচুয়ালি দোষী হচ্ছে পরিবহন মালিকরা, যারা মনে করেন এইরকম ড্রাইভারদেরকে ওভারওয়ার্ক করাচ্ছে, ড্রাইভাররা যারা প্রপার রেস্ট না নিয়ে কাজ করতেছে, অথবা হেল্পারদের কাজ করাচ্ছে। তারপরে আর কি বললেন, সিন্ডিকেটগুলো, তাই না? এখন যখনই কোনো প্রবলেম হয়, ধরেন একটা বাস পড়লো, বাসটার নাম কি আমার মনে নাই, সৌহার্দ্য। আচ্ছা, আমরা সরকারকে বলছি কেন সরকার পারমিশন দিচ্ছে, এটা অবশ্যই ভ্যালিড, ঠিক আছে। আমরা কেন সৌহার্দ্যের ওনারকেও হচ্ছে মানে অ্যাজ এ ফেস হিসাবে নিয়ে আসতেছি না, যে হচ্ছে এই যে ভাই আপনার বাসের গাড়িটার এই অবস্থা কেন, আপনি আপনার হেল্পারকে রেস্ট দেননি কেন, আপনার গাড়ির ফিটনেস নাই কেন, আমরা কেন এই কল আউটগুলো করতেছি না টু দ্যাট হচ্ছে স্পেসিফিক এগুলোকে।
ধরেন এখন হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারতেছি যে হচ্ছে এগুলোর দোষ আছে এবং এগুলো সিন্ডিকেট আছে বলে। আপনি মানুষদেরই দেখেন, ধরেন ঈদে আপনি মানেন আর না মানেন, হ্যাঁ ফেরি বাস যেগুলো ওভারস্টাফ করে নিয়ে গেছে, বেশি বেশি মানুষ করে নিয়ে গেছে, এটা অবশ্যই ইলিগাল ছিল, কারণ মানুষজন কি দেখছে না, মানুষ আটতেছে না। আপনার লঞ্চ দুর্ঘটনার কথা মনে আছে? ওইখানে যে নৌকাটা ছিল ছোট, এটা কি ওইখানে থাকার কথা ছিল? অবশ্যই না, মোস্ট প্রবাবলি ছিল না। হ্যাঁ মারা গেছে, এটা খুবই খারাপ হয়েছে, বাট মানুষজন জেনে বুঝতে এই কাজ করতেছে। ওই যে একটা খুবই মানে কোরআনে একটা খুবই মানে একটা আয়াত আছে না, যে হচ্ছে যদি তোমার জাতি যেমন তোমার শাসকও তেমনই হবে। তো আমরা যদি অ্যাজ এ কালেকটিভলি আমরা যদি বেটার না হইতে পারি, নো অ্যামাউন্ট অফ রুলার ক্যান ফিক্স আস। আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে আমাদের অ্যাকশনগুলো নিতে হবে। আমাদেরকে কেউ একজন সেভিয়ার এসে বাঁচাই দিয়ে যাবে, কেউ আমাদেরকে ঠিক করে দিয়ে যাবে, এই আশায় বসে থাকার থেকে আমাদেরকে। তুমি যে বলছো রিসেন্ট ঈদে এতগুলো দুর্ঘটনা, এগুলো জনগণের অসচেতনতার ফল? এটা কখনোই মানে রাইট অ্যান্সার ইজ সামওয়্যার ইন দ্য মিডল। অবশ্যই মানে সরকারেরও ফল্ট আছে, সরকার কেন সিন্ডিকেটের হাত নিছে, বাট আমি নিজের দিক থেকে ক্লিয়ার থাকতে চাই, এটাই। এখন রিসেন্ট যে লঞ্চ দুর্ঘটনা, তো এটা লঞ্চে যখন সে উঠতে যাবে, একটা ট্রলার ক্রস করে তারপরে সে হচ্ছে লঞ্চে উঠলো, তো ট্রলারটা ওখানে কেন রাখা হবে? তাদের তো নৌ পরিবহন মন্ত্রী, তার তো ওখান থেকে তার তো বলা উচিত ছিল যে না, কোনো ট্রলার ক্রস করে লঞ্চে উঠতে পারবে না, ঘাট থেকে ডিরেক্টলি লঞ্চে উঠতে হবে, তাহলে তো এই দুর্ঘটনার সম্মুখীন তারা হতো না। তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে? এক্স্যাক্টলি যে বিষয়গুলো হচ্ছে তুমি বলেছো যে এখানে আমাদের কালেকটিভ দোষ আছে, অবশ্যই কালেকটিভ দোষ আছে। আমাদের মধ্যে সেফটি সেন্স অতখানি গ্রোই করে নাই, এবং হচ্ছে আমরা যদি দেখি আমরা বিগত হচ্ছে 400, 500, 200, 300 বছর যাবত আমরা আসলে হচ্ছে বিভিন্ন শাসন আমলে ছিলাম, বিভিন্ন এসের আন্ডারে আমরা আসলে অত কিছু শিখতে পারি নাই, অতখানি হচ্ছে সভ্যতার দিকে আগাতে পারি নাই। কিন্তু দুনিয়া এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে, দুনিয়া এমন একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে এসে পৌঁছেছে যে আমরা হুট করে বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, এই জিনিসগুলো দেখতেছি, এবং হচ্ছে ওই যে তুলনায় যেভাবে র্যাপিডলি দুনিয়া আগাচ্ছে, আমরা অতখানি সেফটি সেন্স আসলে গ্রো করে পারি নাই। আমরা এখনও সেই হচ্ছে গ্রামের ঘরে বসে যে সেফটি সেন্স নিয়ে থাকতাম, এখনও আমরা হচ্ছে ওই 10 তলা বিল্ডিং বানাতে গেলেও আমরা সেই সেফটি সেন্স নিয়েই আমরা হচ্ছে কাজ করতে চাচ্ছি। কিন্তু আমি যে সরকারকে দোষটা দিচ্ছি বা আমি যে সিস্টেমটাকে দোষ দিচ্ছি, দেখো যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে, ছিনতাই বেড়ে যায়, মোহাম্মদপুরে ধরো ছিনতাই বেড়ে গেছে, বা বিভিন্ন সময় আমরা দেখি ধর্ষণের ঘটনা বেড়ে গেছে, তুমি আমি আপু আমরা কেউ কিন্তু না যে হচ্ছে আমরা ওই ধর্ষককে খুঁজে বের করব বা ওই ছিনতাইকারীকে খুঁজে বের করব বা ওই ছিনতাইকারীর ফেসকে সামনে আনবো। ওইটার জন্য একটা গোষ্ঠী আমাদেরকে গণতন্ত্রের কথা বলে একটা সংবিধান দিয়ে, হ্যাঁ, অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড দ্য বাই দ্য পিপল, এই কথাটি বলে তারা বলেছে তোমাদের লায়াবিলিটি আমরা নিব, এবং তারা সেই শপথ বাক্য পাঠ করে সেই লায়াবিলিটি নিয়েছে, এবং সেই লায়াবিলিটির জায়গায় আমরা কিন্তু হস্তক্ষেপ করারও আমাদের কোনোভাবে অধিকার নেই। আমরা কিন্তু কোনো অপরাধী ধরতে পারবো না, আইনগতভাবে আমরা কোনো অপরাধী ধরতে পারবো না। তো তুমি পারবা যে পরিবহন মালিকদের গিয়ে ধরতে? না। তাদেরকে সামনে আনলে তুমি যদি তোমার ফেসবুকে আজকে যদি পোস্ট দাও, তাহলে কালকের মধ্যে তোমাকে মারতে 100 গুন্ডা পাঠিয়ে দেওয়া হবে। 100 গুন্ডারও দরকার পড়বে না, 4-5 জন গুন্ডা পাঠাইলে এনাফ সম্ভবত। সেই দায়ভার সরকার নেবে না। তো আমার কথা হচ্ছে তোমার এবং সেই যে সমস্যাগুলো আমাদের এবং আমাদের প্রবলেমগুলোর মধ্যে মিডিয়াম হচ্ছে সরকার নিজে থেকে যেচে এসে বলছে যে ভোট মি, আই উইল সি এভরিথিং। সো যে হচ্ছে এই লায়াবিলিটিটা নিয়েছে, প্রথম দায়ভারটা অবশ্যই তার কাছে পড়বে। তারপরও আমি দায়ভারটা দিতাম না যদি দেখতাম সরকার প্রাণপণ চেষ্টা করছে, তবুও কোনো না কোনো কারণে যে ফ্যাক্টরগুলো র্যান্ডম ফ্যাক্টর বা দৈব ঘটনা, সেই ঘটনায় আমরা আসলে বারবার পিষ্ট হচ্ছি। কিন্তু দেখো এই যে ঈদ যাত্রায় যে মানুষগুলো মারা গেল, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী প্রায় 400 মানুষ বিভিন্নভাবে সড়কে, নৌ পরিবহনে এবং রেল মিলিয়ে প্রায় 400-র মতন মানুষ নিহত হয়েছেন। এটা একটা কোনো যুদ্ধকালীন দেশের কথা না, এটা একটা শান্তিপূর্ণ দেশের শান্তির একটা উৎসব, মানুষ বছরে 2বার বাড়িতে যায়, তখনকার কথা। এটা কিন্তু কোনো এরকম র্যান্ডম বা দৈব ঘটনা না যে পম্পেই নগরে ভিসুভিয়াসের অগ্নি উৎপাত ঘটতেছে, হুট করে একটা এম্পায়ার সভ্যতা হারাই যাবে বা হুট করে 400 মানুষ মরে যাবে, এরকম কথা হলে আমি সরকারকে অবশ্যই দায় দিতাম না। কিন্তু
এখানে এই ঘটনাগুলো ঘটার পিছনে যতগুলো ফ্যাক্টর আছে, যতগুলো এক্স ফ্যাক্টর আছে, প্রত্যেকটা এক্স ফ্যাক্টরকে লালন পালন করে সুন্দর করে পেলে পুষে সেই প্রবলেমগুলো যাতে আরও বিগার হয় সেটাকে সরকার বড় করতেছে। এবং প্রত্যেকটা জিনিসের পিছনে সরকার, তুমি যে বলেছ শুরুতে যে সরকার কি ক্রিটিসিজমের সম্মুখীন হচ্ছে না, সরকার তাহলে কেন ক্রিটিসিজমের মানে সম্মুখীন হতে চাবে? এটা তো আসলে সরকারেরও জন্য আসলে ঝামেলার, যে তারা সরকার একটা রান করতেছে তখন এসে বিভিন্ন ক্রিটিসিজমের সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি ক্রিটিসিজমটা তাদের জন্য ঝামেলার, ক্রিটিসিজমটা সম্মুখীন না হলে আসলে তাদের সুবিধা হতো, কিন্তু ক্রিটিসিজমটার জন্য তাদের যতটুকু ঝামেলা পোহাতে হচ্ছে সিন্ডিকেটটাকে পেলে তার চেয়ে বেশি প্রফিটেবল হতে যাচ্ছে। এভরিথিং ইজ মানি, এভরিথিং ইজ বিজনেস হেয়ার। কিন্তু জনগণের যে একদম দোষ নেই এটাও আমরা এড়াতে পারছি না, কারণ এই যে প্রতি বছর 2 ঈদে জনগণ হুমড়ি খেয়ে পড়ছে, বাসের ছাদে উঠে যাচ্ছে, ট্রেনের ছাদে উঠে যাচ্ছে। তো এইটা বন্ধ করতে হবে, কারণ এটা হচ্ছে যারা হচ্ছে বাস মালিক সমিতি আছে বা ট্রেনের যারা আছে তাদেরই বলতে হবে যে এতজনের বেশি আমরা যাত্রী উঠাবো না, তাতে আপনারা টিকিট পেলে পান, না পেলে না। ওই যে স্বপ্ন যাবে বাড়ি আমার বলে হচ্ছে নিজের প্রাণটাই দিয়ে দিলাম, ব্যাপারটা তো এরকম না। নিজের কাছে অনেক এই জায়গাটাতেও আমরা কিন্তু আবার সেই সিস্টেমের কাছে চলে আসছি, আবার সেই হচ্ছে সিস্টেম বলি, সরকার বলি, প্রশাসন বলি, আমরা সেই জায়গাতেই আমরা চলে আসছি যে হচ্ছে এই আইনগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এই আইনগুলো ইমপ্লিমেন্ট, আমাদের দেশে প্রচুর পরিমাণে জনসংখ্যা, মানুষের হচ্ছে অর্থের যথেষ্ট পরিমাণ অভাব আছে, আবার যারা স্টার্ট আপ বা যারা বিজনেসম্যান তারা হচ্ছে আনইমাজিনেবল লেভেলের প্রফিট করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আছে। এটার লাগাম টেনে ধরার একমাত্র উপায় বা এই ধরনের প্রেক্ষাপটে লাগাম টেনে ধরার একমাত্র উপায় হচ্ছে সুশাসন ছাড়া এবং সুন্দরভাবে আইনের প্রয়োগ ছাড়া কোনোভাবেই এই জিনিসকে কখনো 18 কোটি জনসংখ্যাকে আসলে হচ্ছে এভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এভাবে নিয়ন্ত্রণ করতে গেলে একমাত্র আইনের যথাযথ প্রয়োগটাকে আমরা সামনে আনতে পারি, যে এইটা করলেই একমাত্র হবে। আমরা দেখি যে হচ্ছে আইনের প্রয়োগ বলবে যে আইনের প্রয়োগ কি হয় না, যখন একটা সড়ক দুর্ঘটনা ঘটে পরের 2 দিন দেখা যায় পুলিশদের খুব অ্যাক্টিভ, তারা হচ্ছে ধুমধাম গাড়ি থামাচ্ছে, মামলা দিচ্ছে, 3 দিনের দিন আবার সেই মামলা দেওয়া বন্ধ। তারপরে হচ্ছে সারা বছরই মামলা চলে না তা না, সারা বছর মামলা চলে। সারা বছর ম্যাক্সিমাম মামলা কাদের দেওয়া হয়? মোটরসাইকেল আরোহীদের, প্রাইভেট কারের উপরে। এই যে 2018 সালের যে নিরাপদ সড়ক যে আইন, সেখানে আইনে একটা স্পষ্ট কথা বলা আছে যে হচ্ছে কোনো ধরনের গাড়ির মডিফিকেশন কেবলমাত্র ম্যানুফ্যাকচারার কোম্পানি করতে পারবে, অর্থাৎ উৎপাদনের সময় যে অবস্থায় গাড়িটা আছে ওই পার্টস নিয়েই ওই গাড়িটা কেবলমাত্র চলতে পারবে, এছাড়া হচ্ছে অন্য কোনো পার্টসে গাড়িটা চলতে পারবে না। এখন এই ধরনের আইন, আমি বলছি না যে মোটরসাইকেলে হচ্ছে এই মডিফিকেশন এটা ভালো জিনিস, কিন্তু মোটরসাইকেলে যখন একটা হাইড্রোলিক হর্ন লাগাচ্ছি, এটা আমি হয়তো বা কারোর একটু শব্দ দূষণ করছি, আমি যখন একটা এক্সস্ট লাগাচ্ছি সেটা শব্দ দূষণ করছি, এবং যখন রাস্তায় ধরা হচ্ছে দেখছি খুব জননন্দিতভাবে এই এক্সস্টকে ধরা হচ্ছে এবং ছাপড়ি ধরা হচ্ছে এবং বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে এটা ধরা হচ্ছে, খুব মজা করা হচ্ছে। কিন্তু তার সামনে দিয়ে হাজার হাজার ট্রাক এবং শত শত বাস যখন চলে যাচ্ছে এবং সেই ট্রাকগুলো 5 টন ওজনের ট্রাক মাঝখানের চেসিস কেটে সেটাকে ওয়েল্ডিং করে সেটাকে মডিফাই করে 15 টনের 25 টনের ট্রাক বানানো হচ্ছে, এবং সেটা যখন হচ্ছে সেটা কারা করতেছে? লোকাল মেকানিকরা, যাদের ন্যূনতম ধারণা নেই কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে সেন্টার অফ মাস বা কিভাবে সেন্টার অফ গ্র্যাভিটিটাকে ডিস্ট্রিবিউট করতে হয় এবং হচ্ছে কিভাবে একটা ভেহিকেল ডিজাইন করে, তারাই হচ্ছে এই ট্রাকগুলোকে কেটে কেটে বানাচ্ছে। লোকাল যে পরিবহনের যে বাসগুলো সেগুলোকে হচ্ছে তারা কেটে কেটে বানাচ্ছে, তাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু তারা সেটাকে ধরতেছে না। ভাই আমি আপনার সাথে এটাতে একদম পুরোপুরি এগ্রি করি। ধরেন বাইকের কথা যদি বলেন, আপনারও বাইক আছে, আমারও বাইক আছে, স্যাডলি বাইকে ধরেন কিছু একটা হলো, অ্যাক্সিডেন্ট হলো, ঠিক আছে, এক্সস্ট এটাতে কারোর শব্দ দূষণ ছাড়া তেমন একটা ক্ষতি হয় না। ধরলাম অ্যাক্সিডেন্ট হলো, যদি পেডেস্ট্রিয়ানের সাথে অ্যাক্সিডেন্ট হয়, আমার সাথে আরেকজন হার্ম হবে, আর যাই হোক না কেন সর্বোচ্চ আমি মারা যাব। হ্যাঁ, কিন্তু আমি যখন একজন ট্রাক চালাচ্ছি, বাস চালাচ্ছি, আমার সাথে আরো 40 জন মানুষের জীবন আমার হাতে আছে, তাই না? এক্স্যাক্টলি, এটা অনেক বেশি সেন্সিটিভ না? আমি একজনকে ধাক্কা দিলাম, তার গাড়ি একটু ডেন্ট হবে, ইমাজিন একটা বাস ধাক্কা দিল, দুইটার মধ্যে ডিফারেন্স আছে না? অবভিয়াসলি ডিফারেন্ট না? আর এখানে আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, আর এখানে পুরো একটা কর্পোরেশন আছে,
একটা ফুল শুধু কর্পোরেশন। একটা না দুইটা না, তাদের হাজার হাজার বাস আছে। কেন আমরা হচ্ছে ধরেন এই ইন্ডিভিজুয়াল পার্সন, ছোট ছোট পার্সন যাদের পাওয়া নেই তাদেরকে আমরা এভাবে গলা চেপে ধরতেছি, এবং যাদের আসলেই ধরা উচিত তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। ওই যে সিন্ডিকেট এবং মাফিয়া, সিন্ডিকেট যখন হচ্ছে একত্রিত হয়ে তারা একটা সিস্টেমকে পেলে পুষে রাখতেছে, তারা সিস্টেমকে হচ্ছে আর্থিকভাবে পেলে পুষে রাখতেছে, প্রত্যেকটা সেক্টরে একটু 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 করে পেলে পুষে রাখতেছে, তখন তারা আসলে বেপরোয়া হয়ে যাচ্ছে। এটা কিন্তু তারাও করতে পারতো, তারা যদি একত্রে মিলে যদি হচ্ছে একদম সমন্বিত ডিসিশনে যেত, এবং তারা যদি হচ্ছে সব বাস যে চালক হেল্পার তাদেরকে বলে দিত যে হচ্ছে আমরা এখন থেকে আর এরকম ধরনের বেপরোয়া গতিতে বাস চালাবো না, আমরা ফিটনেসবিহীন গাড়ি রাখবো না, তাহলেই কিন্তু হয়ে যেত। কিন্তু আমাদের ওই যে অধিক লাভ করার যে লোভ, অধিক লাভ করার যে টেন্ডেন্সি, তুমি যেটা কালেকটিভ ইস্যু বলেছো, এই যে টেন্ডেন্সিটা থেকে বাংলাদেশের মানুষ বেরিয়ে আসতে পারছে না, এবং হচ্ছে খুব সহজে পারবেও বলে আমি মনে করি না। কারণ আমাদের হচ্ছে কাতার কুয়েতের মতন তেল নাই, আমরা হচ্ছে খুব গরিব একটা দেশ, আমাদের কৃষি প্রধান দেশ, কৃষি করারও আলটিমেটলি জায়গা নাই। সো হচ্ছে আমরা আসলে এই সিস্টেমের মধ্যে বিভিন্ন ফাঁক ফোকর বের করে বিভিন্নভাবে টাকা উপার্জনের ট্রাই করি, নিজের মুখে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করার ট্রাই করি। যখন দুবেলা দুমুঠো ভাত জোগাড় হয়ে যায় তখন হচ্ছে চেষ্টা করি দুবেলা দুমুঠো পোলাও জোগাড় করার, পোলাও যখন জোগাড় হয়ে যায় তখন গাড়ি জোগাড় করার। এটা আমি ধরেন যারা এই সিন্ডিকেট আছে তারা এত ছোটখাটো, তাদের অবশ্যই ভাত গাড়ি কাপড় চোপড় কোনো কিছুর অভাব নেই। কিন্তু তারা যে সিন্ডিকেটটা তো হচ্ছে মালিক একজন, একটা পরিবহনের মালিক একজন, অনেকগুলো পরিবহন মিলে পরিবহন মালিক সমিতি হয়। পরিবহন মালিকদের পক্ষে রাস্তায় নেমে যে লোকগুলা হচ্ছে যাত্রীদের সাথে মারামারি করতেছে, সেটা তার মধ্যে কোনো মালিক পাবে তুমি? না, অবশ্যই না। তার মধ্যে মালিক পাবে না কারা? বুঝছি। যারা ওই দুই বেলা ভাতের বদলে একটু পোলাও জোটাতে চাচ্ছে, তারা তাদের হয়ে মারামারি করছে। আচ্ছা নাহিদ, রিসেন্ট ইস্যু নিয়ে কথা বলো। রিসেন্ট যে বাস অ্যাক্সিডেন্ট, এতগুলো যাত্রী ছিল, প্রায় 50 জনের মতো যাত্রী ছিল, ফেরিঘাটে ফেরি থেকে পড়ে গেল, সে ফেরিতে উঠতেই পারলো না, তার আগেই হচ্ছে সে নদীতে পড়ে গেল। তো এইটার কারণ কি? এটা কি মানে ড্রাইভারের দোষ, নাকি এটা বলবা যে ফিটনেস বিহীন বাস ছিল, নাকি সিস্টেমের দোষ? আসলে এই দোষ কার? আপু, আমি এইখানে বলবো যে এই যে আমাদের সমষ্টিগত সচেতনতা এবং সিস্টেম সব কিছুকেই আমি হচ্ছে একসাথে, আমি আসলে নিজেও এই ব্যাপারটা নিয়ে এতখানি ফ্রাস্ট্রেটেড যে হচ্ছে আমি আসলে একজনকেও দোষারোপ করে থাকতে পারছি না, আসলে সমষ্টিগতভাবে সবার দোষ। যেমন এখানে একটা প্রচলিত ব্যাপার চালু হয়ে থাকে যে ওই বাস যখন ফেরিঘাটে গিয়ে থামায় তখন হচ্ছে ড্রাইভার সে তার হেল্পারকে বলে এই বাসটাকে তুলতে, অথচ হেল্পার আসলে সার্টিফাইড কোনো লাইসেন্সধারী ড্রাইভার না এবং সে চালাতেও পারে না। এটা কি সব বাসের ক্ষেত্রেই হয়ে থাকে? এই ফেরিঘাটে যাওয়ার সময় কি বাস না, সব বাস না, কম বেশি চলে। এটা খুবই মনে করেন ইনফর্মাল জিনিস। ইনফর্মাল হচ্ছে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ধরাই দিলাম, একটু পার্ক কর এখানে। তো কিন্তু এটা তো ড্রাইভারের রেসপন্সিবিলিটি, যেখানে সে 50 জন যাত্রী নিয়ে চলছে, যে 50 জন যাত্রীর লাইফ রিস্ক থাকতে পারে, সেখানে সে সাহস করে কিভাবে হেল্পারকে দিবে? এই যে সে জীবনে আগেও 50 বার এই ধরনের কাজ করেছে, 50 বার কিছু হয় নাই, 51তম বারে এটা হয়ে গেছে। যেটা হয় সেটা তো একবারই হয়, হ্যাঁ, আজকে হয়নি দেখে কালকেও হবে না এরকম তো না। তবে আপু, আমাদের একটা জিনিস আছে, বুঝছেন, এই জিনিসটা সাথে আমি পুরোপুরি ডিসএগ্রি করি। সেটা হচ্ছে যে যখনই কিছু হয় আমরা হচ্ছে লোয়ার টিয়ারে দোষটা চাপাই দিয়ে উই ট্রাই টু মুভ অন। যেমন কি এই যে এটা খুব বেশি হয়, যেমন এই যে বাস হয়েছে আমরা কিন্তু বলতেছি যে ড্রাইভারের দোষ। ওকে, গাড়িতে আমি শুনছি বাসটায় ফিটনেসও নাই, আছে কি না আই ডোন্ট নো, আই হ্যাভেন্ট চেক। না থাকারই কথা ধরলাম থাকলো, বাট হচ্ছে না থাকলে সেখানে কিন্তু আমরা হচ্ছে বলি যে ফিটনেসবিহীন গাড়ি চলতেছে, আমরা কিন্তু বলি না যে এই ওনারের ফিটনেসবিহীন গাড়ি চলতেছে। আমরা চার্জ করি কাকে? আমরা জরিমানা দিই কাকে? ড্রাইভারকে, তাই না? আমরা জেল দিই কাকে? ড্রাইভারকে। আচ্ছা ঠিক আছে, এখন ধরেন আমার গাড়ি হলো, তার গাড়ির লস হয়েছে সর্বোচ্চ, বাট ইমাজিন তাকে পাবলিকলি হ্যারাসড হতে হলো, তাকে হচ্ছে জেলে যেতে হলো, তখন কি হবে? তখন আমরা আরেকটু বেটার সলিউশন পাইতে পারি। আমরা কি করি, যখনই কিছু হয় আমরা একটা ইঞ্জিনিয়ার, আমরা একজন সড়ক জবান, মানে এই ছোট ছোট লেভেলে হচ্ছে মনে করেন দোষগুলো চাপাই দেওয়ার পরে যারা আসলে মনে করেন যে ডিসিশনগুলো নিচ্ছে, যাদের জন্য এই মানে সিদ্ধান্তটা সমস্যাগুলো হচ্ছে, সেগুলোকে আমরা মনে করেন অ্যাভয়েড করে যাচ্ছি। এটাতে আমার খুব সেই সিন্ডিকেটটা অ্যাকচুয়ালি সেই সিন্ডিকেটটা আসলে আমাদের নাগালের বাইরে। আমরা যখন খুব পরিমাণে অসহায়, আমরা দেখছি
আমাদের মতনই কেউ না কেউ মারা যাচ্ছে, জানি না নেক্সট ঈদ যাত্রায় বা সামনের কোনো যাত্রায় সেই লোকটা আমি হব কিনা। সেই রকম অসহায়ত্ব নিয়ে যখন আমরা হচ্ছে দোষ খুঁজতেছি, আমরা দোষ বুঝছিও যে দোষটা বিভিন্ন রকমের মাফিয়াদের আছে, বিভিন্ন সিন্ডিকেটের আছে, বিভিন্ন গভর্নমেন্ট বডির আছে, এবং হচ্ছে বড় বড় মানুষের আছে যারা আমাদের নাগালের বাইরে, তখন আমরা হাতের কাছে পাই ওই ড্রাইভারকে। এই জন্য আমাদের ক্ষোভ আমরা সব ওর উপর ঢেলে দেই। কিন্তু আমরা যে হচ্ছে ওই পরিবহন মালিককে বা ওই সিন্ডিকেটকে হচ্ছে পাবলিক হ্যারাসমেন্ট করব, সেই ধরনের পাওয়ার আমাদের নেই। এবং হচ্ছে এই যে পাবলিক হ্যারাসমেন্ট, এটা আমি তাও আমি একটু এটা বলে রাখি যে পাবলিক হ্যারাসমেন্টের কথা যখন বলছি, যে হচ্ছে পাবলিক হ্যারাসমেন্ট আসলে কখনো হচ্ছে কোনো সমাধান না। কারণ হচ্ছে পাবলিক হ্যারাসমেন্ট এটা হচ্ছে কোনো আইনি প্রসেস না, এবং এটা হ্যারাসমেন্ট না, এটা অনেকটা সামনে নিয়ে আসা, পাবলিকের সামনে তাকে তুলে ধরা, এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা ধরা যাইতেই পারে, এবং হচ্ছে একে আইনের আওতায় আনতে পারে, এবং যথাযথ আইন অনুযায়ী একে বিচার করতে হবে। আমাদের দেশে যদি নেক্সট 10টা ঘটনাকে ঠিকঠাক মতনভাবে, আমি গ্যারান্টি দিতে পারি, নেক্সট 10টা ঘটনাকে যদি ঠিকঠাক মতন বিচার করা হয়, এবং প্রতিদিন আমাদের যারা হচ্ছে ট্রাফিকের দায়িত্বে আছেন, আমাদের যারা বিভিন্ন মন্ত্রণালয় বা এই সাথে সংশ্লিষ্ট যে লোকগুলো আছেন, তারা যদি হচ্ছে ঠিকঠাকভাবে কয়েকটা দিন মেনটেন করেন, দেখবেন আমাদের দেশে সবাই আইন মেনে চলছে। ক্যান্টনমেন্টের মধ্যে কেউ আইন ভাঙে না। কেন ভাঙে না? ক্যান্টনমেন্টের মধ্যে সবচেয়ে অশিক্ষিত ড্রাইভারটাও হচ্ছে সে স্পিড লিমিট মেনে চলে। ক্যান্টনমেন্ট দিয়ে বেরোইলেই সে হচ্ছে উড়োজাহাজের মালিক হয়ে যায়। কেন হয়? ওখানে আইনের প্রয়োগ আছে, এখানে আইনের প্রয়োগ নাই। সিম্পল। এই দুইটা জিনিস দেখলেই হচ্ছে একটা মানুষ হচ্ছে যদি একটা বাইক নিয়ে হচ্ছে সুন্দর করে ক্যান্টনমেন্ট দিয়ে ঘুরে এসে হচ্ছে বাইরে আধা ঘন্টা বাইরে চালায়, তাহলেই হচ্ছে একদম দিনের আলোর মতন জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে আসলে ফাঁকটা কোথায়, ঝামেলাটা কোথায়। ক্যান্টনমেন্টের মধ্যে কোনো এই পরিবহন সিন্ডিকেট নাই, ক্যান্টনমেন্টের মধ্যে আইনের অপব্যবহার নাই, আইনের অব্যবহার নাই, ক্যান্টনমেন্টের মধ্যে সবাই সুস্থ মতন চালায়। ক্যান্টনমেন্টের বাইরে যখন হচ্ছে আইনের অপব্যবহার এবং হচ্ছে এই ধরনের মাফিয়া, সিন্ডিকেট, অপপ্রয়োগ, হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, তখনই মানুষ এসে হচ্ছে বেপরোয়া হয়ে যায়। এবং শিক্ষা দীক্ষার অভাব, বিভিন্ন অভাব, এটা তো আছেই, কিন্তু একমাত্র আইনের যথাযথ প্রয়োগই আমার পারে যে এই জায়গাগুলোকে ঠিকঠাক করতে। একটা সময় ছিল, আমি 2014 সালে ইন্টারে আমি 2015 সালে ইন্টারে ভর্তি হয়েছি। তো হচ্ছে 15 সালে আমি যখন ঢাকা এসেছি, তার আগে এরকম ব্যাপার ছিল, মানুষের কেউ হেলমেট পরতো না, এবং তখন হচ্ছে একটা আইন ইমপ্লিমেন্ট করা হলো সবার হেলমেট পরা লাগবে। তো আমি এবং দুইজনের বেশি উঠতে পারবে না, তখন 3 জন করে ওঠা হইতো বাইকে। তো আমি তখন ছোট ছিলাম, বা হচ্ছে বড় মানুষও যারা শুনেছি, এই কথা শুনেছে, তারা সবাই হেসেছে যে বাংলাদেশে এগুলো পারবে নাকি, বাংলাদেশে হচ্ছে হেলমেট ছাড়া সবাই চলে, এক বাইকে 3 জনই চলে, এটাই নিয়ম বাংলাদেশে, এটা পারবে নাকি। অথচ মামলা দেওয়া শুরু হওয়ার পরে কই হেলমেট ছাড়া বাইক চালাতে তো এখন আর দেখি না। যেখানে অ্যাটলিস্ট পুলিশ আছে, সেখানে হেলমেট ছাড়া বাইক চালায় না কেউ, এক বাইকে 2 জনের বেশি ওঠে না। তাহলে হচ্ছে আইনের প্রয়োগ ঠিকঠাক মতন করলেই সব সোজা হয়ে যায়, সবাই শিক্ষিত হয়ে যায়, সবাই সভ্য হয়ে যায়। কিন্তু বেপরোয়াভাবে অনেকে বাইক চালায়, এবং আমি রিসেন্ট দেখলাম যে আইনের প্রয়োগ সবার জন্য সমান না। একটা বাইকে দেখা যায় যে চালাচ্ছে সে হেলমেট পরে আছে, পিছনের জন হেলমেট পরে নাই, মামলা দিয়ে দিচ্ছে। সামনের বাইকে 3 জন ছিল, 3 জনের একজনও হেলমেট পরে নাই, ওকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি কি বলবা এই ব্যাপারটা কেন? এই ব্যাপারটাও এখানেও আমার মনে হয় আপু ছাড় দেওয়া উচিত না। এবং হচ্ছে এই যে আমি এতক্ষণ তো হলো শুধু বাস, ট্রাক, হ্যান ত্যান এগুলোকে দোষ দিয়ে হচ্ছে বাইকারদের একটু ভালো বাইকারদের পক্ষে বলার চেষ্টা করেছি। আসলে হচ্ছে যে জায়গাটায় দেখা যায় অনেক আন্ডারএজড ছেলেপেলে যারা বাইক নিয়ে রাস্তায় নেমে যায়, এবং হচ্ছে বাইকটাকে মডিফাই করে আবোল তাবোল অবস্থায়, সেটা ঠিক মতন না থাকে ব্রেক, হ্যাঁ, বাইকটা খুব ডেঞ্জারাস একটা ভেহিকেল, অন্য ভেহিকেলের চেয়েও বাইকটা খুব একটা ডেঞ্জারাস ভেহিকেল। তারা হচ্ছে বাইক নিয়ে রাস্তায় নেমে যায়। এখানেও আইনের যথাযথ সুষ্ঠু প্রয়োগ করতে হবে, এবং একই সাথে সব জায়গায় তো আমার পুলিশ দেওয়া সম্ভব না, বিভিন্ন আবাসিক এরিয়ার মধ্যে হচ্ছে পুলিশ নাই, তো সেখানেও দেখা যায় হচ্ছে ধুম করে বাইক চলতেছে, ওখানে আবাসিক এরিয়ায় বাচ্চারা থাকে, স্কুল থাকে, বিভিন্ন
ইস্যু থাকে, সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। সো এই জায়গাটায় জনগণেরও যেটা অমি বলছিল, কালেকটিভলি সচেতনতার দরকার আছে, এবং এই ধরনের যাদের দেখা হবে তাদেরকে হচ্ছে জনগণ তাদেরকে বাহাবা না দিয়ে তাদেরকে হচ্ছে যথেষ্ট পরিমাণে তিরস্কার করবে এবং হচ্ছে বুঝাবে যে এক্সস্টের ভটভট করে সাউন্ড করে যে হচ্ছে মানুষকে ওরা বিরক্ত করছে, এটা কোনো বীরত্বের কোনো কাজ হচ্ছে না, এটা কোনো জয়ফুল কাজ হচ্ছে না। চালাচ্ছে রেকলেসলি, ওরা তো নিজেদের লাইফ নিয়েও খেলছে, শুধু পাবলিককে। ওই বয়সটাই আপু এরকম, ওই বয়সটাই হচ্ছে এরকম লাইফ রিস্ক নেওয়ার, মজা করার। এরকম করা উচিত যে যেমন এখন আমরা কি দেখি 8-9 এর বাচ্চারাও রেকলেসলি বাইক চালাচ্ছে, তো একটা কি এইজ করা উচিত, সিলেক্ট করা উচিত যে এই এইজের কমে কেউ বাইক চালাতে। এটা তো অবশ্যই আপু, ড্রাইভিং লাইসেন্স আছে না আপনার, যদি 18 না হয় আপনি তো চালাতে পারবেন। চালাচ্ছে 8-9 এর বাচ্চাদের আমি দেখতেছি তারা বাইক চালাচ্ছে রেকলেসলি, চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে ঢাকার মতো জায়গায়। এমন হতো ঠিক আছে মফস্বল এরিয়াতে আইনের প্রয়োগ একটু কম থাকে, ওকে ফাইন, ওরা ওখানে চালাচ্ছে, তাও তো ওরা অনেক মারা যাচ্ছে। এই যে মফস্বল এরিয়াতে হচ্ছে হাইওয়ে দিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। কিন্তু এই ঢাকার মতো জায়গায় এই যে 8-9 এর ছেলেপেলে রেকলেসলি ভাবে চোখের সামনে দিয়ে বাইক চালায়া হচ্ছে, দেখাচ্ছে, চাপড়িগিরি করছে, তো এই ব্যাপারগুলোকে তুমি কিভাবে দেখো, এই ব্যাপারগুলো কিভাবে সলভ করা যায়, এই সমস্যাগুলোকে? তো এই ব্যাপারগুলো আসলে হচ্ছে, এই ব্যাপারগুলোর ব্যাপারেও আইন আছে, যথেষ্ট আইন আছে। আইনের প্রয়োগ নাই সেটাও না, আইন অ্যাটলিস্ট আমি ইদানিং দেখেছি মোটরসাইকেলগুলো বের হলে মোটরসাইকেলকে ধরা হয়, বা হচ্ছে এটাকে বেশ কিছু ফুটেজও সামনে আসে, দেখা যায় কিছু ধরা খায়, কিছু কিন্তু বেঁচে যায়। আচ্ছা আমি বলছি এই সব কথা, শেষ কথা ধরেন আমি সব কিছুর সাথে একমত, হ্যাঁ সরকারের উচিত, আমাদেরও কালেকটিভলি উচিত, মানে সব কিছুর সাথে আমি একমত করি। বাট ইফ আই হ্যাড টু কনক্লুড ওয়ান থিং, ধরেন হচ্ছে আমি একটা খুব সুন্দর একটা কোট শুনছিলাম, কোটটা ছিল কিছুটা এরকম যে একটা পাখি যখন একটা গাছের ডালে বসে, সে ওই গাছের ডালটাকে ট্রাস্ট করে না, সে ট্রাস্ট করে নিজের ডানাকে, যে যদি ডালটা ভেঙেও যায় আমি নিজে উঠতে পারবো। ধরেন সরকার কি করবে না করবে, আমরা সরকারে ধরেন এই যে সরকারের একটা বসলো, নেক্সট 5 বছর আমরা তো কিছু করতে পারতেছি না, আমরা তাদের হাতে জিম্মি। আমরা যেটা করতে পারি, আমরা নিজেরা সচেতন হতে পারি। আমরা যদি নিজেদের মতো সচেতন না হয়, আমরা যতই চিল্লাই না কেন এটা ওইটা, কোনো লাভ নেই, বুঝছেন? তো আমার মনে হয় যে আমাদেরকে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যতক্ষণ আমরা নিজেরা কালেকটিভলি বেটার হব, তখন মনে করেন আমরা অন্যর কাছ থেকেও বেটার কিছু এক্সপেক্ট করা বা আমরা ডিজার্ভও করি বলে আমি মনে করি না। এটাই আমার মানে হোল দ্য পয়েন্ট। ডিজার্ভ করা ব্যাপারটা কেমন? ডিজার্ভ করার ব্যাপারটা হচ্ছে এই কথাটাও একটা হচ্ছে দাসত্বের মতন কথা। না ভাই, যে বাচ্চাটা আজকে, যে বাচ্চাটা একটা গর্ভবতী মহিলার পেটের উপর দিয়ে ট্রাক চলে গেছে, বাচ্চাটা বেঁচে আছে, বাচ্চাটা জন্মগ্রহণ করছে ওই রাস্তায়, মায়ের পেট ফেটে বাচ্চাটা বের হয়ে গেছে এবং মা তার মারা গেছে। এই বাচ্চাটা কি এটা ডিজার্ভ করে না? ডিজার্ভ করে না। এই বাচ্চাটা অবশ্যই করে না, ডিজার্ভ করে না। তাহলে হচ্ছে যে মা মারা গেছে উনি কি ডিজার্ভ করে? ওনার হাতে কি জন্মের পর থেকে এমন কিছু ছিল যে হচ্ছে উনি এটাকে চেঞ্জ করতে পারবে? ওই মাও ডিজার্ভ করে না। আসলে ডিজার্ভ করা এটা একটা দাসত্বমূলক কথা। হ্যাঁ, আমাদের যদি কালেকটিভ স্বভাব আমরা দেখি, বিজনেসের ক্ষেত্রে স্বভাব দেখি, এবং হচ্ছে যাদের হাতে পাওয়ার আছে সেই পাওয়ার প্র্যাকটিসিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের স্বভাবগুলো, নষ্ট স্বভাবগুলো, কুৎসিত চরিত্রগুলো, সেগুলো যদি দেখি, তখন আমাদের এই জাতির উপর থেকে মনে হয় যেন পিসড অফ হয়ে যেতে মন চায়, আমাদের সেই রকম ফ্রাস্ট্রেশন চলে আসে যে ঠিক আছে তুমি সচেতন থাকলা, তুমি সচেতন হয়েই একটা গাড়িতে উঠলা, এখন গাড়ির ড্রাইভার যদি রেকলেসলি ভাবে চালায় বা তার ফল্টের কারণে তোমার জীবনটা চলে যায়, সেই দায়িত্ব আর তোমার না। সেটাই আমি বলছিলাম যে সেটাই আমি বলছিলাম না, সেখানে কাজ হচ্ছে না, সেই জায়গাটা যেমন কাজ করা দরকার, এবং একই সাথে আমাদের ইন্ডিভিজুয়ালিও সবার এটাকে বিশ্বাস করতে হবে যে হচ্ছে এই জায়গাটায় সচেতন হয়েই আমাদের চলতে হবে। আমরা 1-2 করে সচেতন হতে হতে পুরো দেশটা সচেতন হবে। সো আমি যদি কনক্লুশনের কথা বলতে চাই যে হচ্ছে যে ওভারঅল কি করা সম্ভব, আমি ওভারঅল সরকার, এই পুরো বডি, পুরো সিস্টেম, এটাকে টোটালটাকে আহ্বান জানাবো এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আহ্বান জানাবো যে চলেন আজকে থেকে ভালো হয়ে যাই।
আজকে থেকে না এটা এটা দ্যাট সিম্পল, আসলে এটা এটা সিম্পল। ইটস দ্যাট সিম্পল। কারণ সচেতন নাগরিক। আপনি দেখবেন একটা সুন্দর কোটেশন আছে, এটা ভারতের সদ্গুরু যিনি আছেন উনি একটা কথা বলেছেন যে আমরা একটা এন্টিটি, আমরা কোনো পার্টিকেল না, কিন্তু হ্যাঁ। আমরা যখন একটা এন্টিটি বা সত্তা, এই এন্টিটি হওয়ার সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আমার অতীত যাই হোক না কেন, আমি সারা জীবন যেমন কর্মই করে থাকি না কেন, আমি যদি আমার অস্তিত্বের জায়গা থেকে আজকে চিন্তা করি আমি সম্পূর্ণরূপে বদলাই যাব, আমার যতই কষ্ট হোক আমি আমাকে পুরোপুরি বদলাই ফেলতে পারি। আমি কালকের আমিটা আজকের আমিটাকে আমি হচ্ছে সম্পূর্ণরূপে চেঞ্জ করতে পারি কেবলমাত্র আমার অ্যাকশন দ্বারা। তো আমি সবাইকে আহ্বান জানাবো, চলেন আজকে থেকে বদলাই যাই। আপনার পাশে 10 জন হয়তো বদলাচ্ছে না, কিন্তু আপনি বদলান, বদলাবে, সবগুলো বদলাবে, সবাই বদলে যাবে। সবাই বদলে যাবে। এই সিস্টেমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দুর্নীতি টিকে থাকে, সিন্ডিকেট ফুলে ফেপে ওঠে, আর সাধারণ মানুষ প্রতিদিন ভাগ্যের উপর ভরসা করে রাস্তায় নামে। আমরা কারো সমালোচনা করছি না, কাউকে ছোটও করছি না। আমরা চাই এই আলোচনাগুলো মানুষের ভাবনার জগতে আঘাত করুক। একটি সমাজ বা রাষ্ট্র তখনই বদলায় যখন তার নাগরিকরা প্রশ্ন করতে শেখে। যতদিন পর্যন্ত আমরা এই প্রহসনের বিরুদ্ধে নীরব থাকব, যতদিন পর্যন্ত পরিবহন মাফিয়াদের শেকড় উপড়ানো না হবে এবং যতদিন পর্যন্ত রাস্তায় আইনের যথাযথ প্রয়োগ না হবে, ততদিন পর্যন্ত এই মৃত্যু মিছিল থামবে না। আজকের পর্ব এখানেই শেষ করছি। পডকাস্টটি শেয়ার করুন, কারণ এই চরম সত্যিগুলো প্রতিটি নাগরিকের শোনা দরকার। ভালো থাকবেন, রাস্তায় সাবধানে বের হবেন, কারণ এই অন্ধ এবং বধির সিস্টেমে আপনার জীবনের দায়িত্ব শুধুই আপনার।